নমস্কার, আমি মিতা শিকদার গীতা আম্মা স্মৃতিসদনের তরফ থেকে আবারও পুনরায় আপনাদের অবগত করছি যে আগের দিন যে ভিডিওটি আপলোড হয়েছিল কিছু যান্ত্রিক গোলযোগের জন্য সুস্পষ্টভাবে সেটি শোনা যায়নি। তাই আবারও আবেদন রাখছি আপনাদের কাছে গীতা আম্মা স্মৃতিসদনের তরফ থেকে যে আপনারা আমাদের পাশে সঙ্গে থাকুন। আগামী 25শে এপ্রিল 2021-এ আমরা গীতা আম্মা স্মৃতিসদনের তরফ থেকে একটা মাদার্স পেনশন চালু করছি। এর আগেও লকডাউনে করোনা প্রবাহে অনেক মায়েদের যাদের অসুবিধা হয়েছিল বা যারা মারা গিয়েছিলেন সেই পরিবারবর্গ, সেই বাড়ির মহিলাদের আমরা বিভিন্নভাবে সাহায্য করে এসেছি। সেটা পেনশন হয়তো ছিল না, কিন্তু তাদের মাসিক একটা প্রকল্প করা হয়। কিন্তু ধারাবাহিকভাবে এই প্রকল্পকে চালিয়ে নেওয়ার জন্য এই 1428 সালের এই বাংলার নববর্ষে আমরা ঠিকই করেছি যে আমরা মায়েদের পাশে দাঁড়াবো, সেই প্রান্তিক মায়েদের কাছে, যেই প্রান্তিক মায়েদের কেউ দেখে না। তাই গীতা আম্মা স্মৃতিসদন এই আবেদন দীর্ঘদিন ধরে রেখেছে। গত মাসে এবং এই মাসে প্রচুর মানুষ তাদের স্নেহধন্য হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছে সেই সব মায়েদের জন্য, যাতে মায়েরা সেই পেনশনটুকুনি পান। আজকে পয়লা বৈশাখে শৈবাল দাও তার স্নেহপূর্ণ হাতটা আমাদের দিকে বাড়িয়ে দিয়েছে। তিনি 501 টাকা অনুদান দিয়েছেন। এছাড়া উর্ষি, মহুয়া, নীলকান্ত এরকম বিভিন্ন মানুষ আছে যারা প্রতিনিয়ত প্রত্যেক মাসে মাসিক পেনশন প্রকল্পে ন্যূনতম অনুদান তারা করে যাচ্ছে। আরো বন্ধুরা যেন উৎসাহিত হয়ে তারাও এগিয়ে আসবেন। আগামী 25শে এপ্রিল যমুনা মা মানে যে যমুনা সর্দার, যিনি বাঘাযতীন বাহাদুর মাটির সন্নিকটে থাকেন, তাকে আমরা মাসিক প্রকল্পে পেনশন দেওয়া শুরু করছি। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই প্রকল্পে যাতে আমি কন্টিনিউ চালিয়ে যেতে পারি, ধারাবাহিকতা রাখতে পারি, আপনারা আমাকে সহযোগিতা করুন। बीजेपी की सरकार ने असंगठित अर्थव्यवस्था पर आक्रमण किया है और आपको गुलाम बनाने की कोशिश की जा रही है। 2008 में जबरदस्त आर्थिक तूफान आया, पूरी दुनिया में आया, अमेरिका में, जापान में, यूरोप में, चाइना में, सब जगह आया। अमेरिका के बैंक गिर गए, कंपनियां बंद हो गई, एक के बाद एक कंपनी की लाइन लग गई, बंद हो गई। यूरोप के बैंक गिरे, मगर हिंदुस्तान को कुछ नहीं हुआ। यूपीए की सरकार थी, प्रधानमंत्री जी के पास गया और मैंने उनसे पूछा, मनमोहन सिंह जी बताइए, पूरी दुनिया में आर्थिक नुकसान हुआ है, हिंदुस्तान को कोई असर नहीं हुआ, कारण क्या है? मनमोहन सिंह जी ने कहा, राहुल, अगर हिंदुस्तान की अर्थव्यवस्था को समझना चाहते हो तो यह समझना होगा कि हिंदुस्तान में दो अर्थव्यवस्थाएं हैं। पहली असंगठित अर्थव्यवस्था और दूसरी संगठित अर्थव्यवस्था। संगठित अर्थव्यवस्था में बड़ी कंपनियां, नाम आप जानते हो। असंगठित अर्थव्यवस्था में किसान, मजदूर, छोटे दुकानदार, मिडिल साइज कंपनीज। जिस दिन तक हिंदुस्तान का असंगठित सिस्टम मजबूत है, उस दिन तक हिंदुस्तान को कोई भी आर्थिक तूफान छू नहीं सकता। अब आज के दिन आते हैं। पिछले 6 साल से बीजेपी की सरकार ने असंगठित अर्थव्यवस्था पर आक्रमण किया है। 3 बड़े उदाहरण तो मैं आपको अभी दे देता हूं। नोटबंदी, गलत जीएसटी और लॉकडाउन। आप ये मत सोचिए कि लॉकडाउन के पीछे सोच नहीं थी। ये मत सोचिए कि गलती से आखिरी मिनट पे लॉकडाउन कर दिया गया है। इन तीनों का लक्ष्य हमारे इनफॉर्मल सेक्टर को खत्म करने का है। प्रधानमंत्री जी को अगर सरकार चलानी है, मीडिया की जरूरत है, मार्केटिंग की जरूरत है। मीडिया और मार्केटिंग 15-20 लोग करते हैं। इनफॉर्मल सेक्टर में पैसा है, लाखों करोड़ रुपए, जिसको ये लोग छू नहीं सकते।
इसको ये लोग तोड़ना चाहते हैं, पैसा लेना चाहते हैं। इसका नतीजा आएगा, नतीजा ये होगा कि हिंदुस्तान रोजगार पैदा नहीं कर पाएगा। क्यों? क्योंकि इनफॉर्मल सेक्टर 90% से ज्यादा रोजगार देता है। जिस दिन इनफॉर्मल सेक्टर खत्म हो गया, नष्ट हो गया, उस दिन हिंदुस्तान रोजगार पैदा नहीं कर पाएगा। आप ही इस देश को चलाते हो, आप ही इस देश को आगे ले जाते हो, और आपके खिलाफ साजिश हो रही है। आपको ठगा जा रहा है और आपको गुलाम बनाने की कोशिश की जा रही है। हमें इस आक्रमण को पहचानना पड़ेगा और पूरे देश को मिलकर इसके खिलाफ लड़ना पड़ेगा। আমি জেনারেলি পলিটিক্যাল পিপলদেরকে দেখাই না, স্পেশালি রাহুল গান্ধীকে তো নয়। আজকে দেখানোর একটি মাত্র কারণ হচ্ছে যে সে দেশটাকে নিয়ে বলছে, মানে দেশের ইকোনমিটা কোথায় যাচ্ছে। এই ইকোনমি শব্দের জন্যই তাকে দেখালাম। ভারতবর্ষের যে ইম্পর্টেন্ট নামেরা, সেই নাম এখনও কোথাও দেখা যায় না ভাবনা মুখ ছাড়া। সেটা হচ্ছে ঝর্ণা মুখার্জি, রুমি লাহিড়ী এবং মিতা শিকদারকে দিয়ে আমাদের আজকের 1075টি এপিসোড শুরু করলাম। আপনারা মিতাকে শুনলেন এবং শুনে ভাবছেন আলাদা কি। রাহুল গান্ধী যেটা বলল সেটা হচ্ছে একটা গভর্নমেন্ট চাইলে একটা দেশকে শেষ করে দিতে পারে, কিন্তু আপনি চাইলে সেই দেশকে আবার দাঁড় করিয়ে দিতে পারেন। সেই লড়াই এখনও শুরু হয়নি। মাত্র 3-4টে নাম আমি আপনাদেরকে দিতে পারবো যারা এটা নিয়ে কাজ করছে। তার মধ্যে আর একজন হচ্ছেন প্রদীপ দাস। বাদবাকি অনেকে আমাকে ফোন করেন, তারা প্ল্যানিং করছেন, শুরু করবেন, এখনও পারেননি। তার কারণ হচ্ছে তারা নিজেদের সময়টাকে নষ্ট করছেন এই বলে যে গভর্নমেন্ট কি করবে, গভর্নমেন্ট পারবে কি পারবে না, সুজন চক্রবর্তী পারবেন কি পারবেন না, বিমান বোস পারবে কি পারবে না, সিপিএম পারবে কি পারবে না, ডিএফআই পারবে কি পারবে না। প্রশ্নটা অ্যাকচুয়ালি সেখানে নয়। আপনি কি নাগরিক হতে পারলেন? সবচেয়ে প্রথমে আপনি যদি নাগরিক হতে পারলেন তাহলে আপনি 5 বছরে একটা ভোট দিয়ে হ্যাপি। তাহলে 5 বছরে আপনার কি খাওয়া দাওয়া লাগে না, আপনার ছেলে মেয়ের চাকরি লাগে না, আপনার পিএফ লাগে না, আপনার পেনশন লাগে না, এরকম কিছু প্রশ্ন যদি নিজেদেরকে করেন তাহলে আপনি দেখবেন এই যে ভোটটা দিলেন আপনি নিজেকে ভাওতাবাজি করলেন। এবার আপনি প্রশ্ন করবেন, নরেশদা আপনি কি ভোট দেননি? আমি দিয়েছি। আমি নিজেকে ভোট দিয়েছি যে আমাদের দেশটা কেমন হলে, কারণ সেজন্য আমি বাটনটা প্রেস করেছি যে নাগরিকরা ঠিক করবে নেক্সট এপিসোড, নেক্সট যে ইলেকশনটা আসছে সেটা কি হবে। মিতা শিকদার তার বাড়িতে বসে বাঘাযতীন থেকে কাজটি করছেন। তার নাম্বারটি আমি ডিসপ্লে করছি, যেখানে আপনি গুগল পে করতে পারবেন। ধরুন আপনি একটা অসহায় মা, যার কোনো কাজ নেই, বাড়িতে বসে রান্না করা ছাড়া নিজের ছেলে মেয়েকে বড় করে নিজেকে অসহায় প্রমাণ করে দিয়ে মারা যাওয়া। এরকম হাজারো হাজারো লাখো লাখো কোটি কোটি মা আমাদের দেশে জন্মেছেন, যারা মনে করেছেন বাচ্চাদেরকে বড় করাটাই তাদের সবচেয়ে মহান কাজ, এবং করে দিয়ে সেইভাবেই মারা যাওয়া। মানে একটা অবলিভিয়ান ডেথ, যে ডেথের কোনো মানে হয় না, যে বেঁচে থাকারও কোনো মানে হয় না। আর একদল মা হচ্ছেন যারা ইকুয়ালিটির জন্য রাইট করে চাকরি জোগাড় করেছেন, এবং তারা সেটাই মনে করেছেন যে আমরা আমাদের উপরে খরচা করে। দেখবেন কিছু গভর্নমেন্ট স্টাফ যদি কোথাও এক হয়, তারা ডিএ পিএ এইগুলোই আলোচনা করতে করতে তারা ওইভাবেই মারা যান। যারা ব্যাংকে কত কোটি টাকা রেখে মারা যাবেন সেটাই প্ল্যান করেন। তাদের পাবলিক ভ্যালু হচ্ছে 0। এইবার ভাবুন, আমাদের দেশে ট্র্যাডিশন আছে পূজার, মন্দিরের। যেই মুহূর্তে করোনা ডিক্লেয়ার্ড হলো, মন্দিরগুলোকে বন্ধ করে দেওয়া হলো। এগুলোও কিন্তু ইকোনমি। ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি হচ্ছে মন্দির, কারণ সেখানে শুধু পুরোহিতরা ইনকাম করে না। আপনি ফুল কিনছেন, ইনকাম হচ্ছে তাদের, যারা ফুল বেচছে। প্রসাদ মানে মিষ্টি, আপনি মিষ্টি কিনছেন, সেজন্য আপনি মন্দিরে গিয়ে সেটাকে চড়াচ্ছেন, তাহলে প্রসাদের বিক্রি হচ্ছে। এইভাবে মন্দিরের সঙ্গে সব কিছু রিলেটেড। তার মানে যে মানুষটি মন্দির খুলেছিল সে সোশ্যালিজমটাকে তখনই এস্টাবলিশ করেছিল। সেই জন্য দেখবেন আইপিএস অফিসার হতে গভর্নমেন্টে জয়েন করতে গেলে আপনাকে পরীক্ষা দিতে হয়, প্রচুর পড়াশোনা করতে হয়, কিন্তু মন্দিরে জয়েন করার জন্য আপনাকে শুধু মন্ত্র উচ্চারণ করতে হয়, যেটা ব্রাহ্মণরা ঠিক করে গেছিলো বহু বছর আগে। আজকে দলিতরা ব্রাহ্মণ করে, কিন্তু এই দলিতরা রিজার্ভেশনের নামে এতগুলো চাকরি পেয়েছে। আমিও হয়তো দলিতের মধ্যেই পড়ি, আমার বলতে সামান্যটুকু লজ্জা নেই। এই রিজার্ভেশনের নামে আমাকে দাও করতে করতে একটা বাড়িতে 4 জনই চাকরি করছেন, বাবা মা ছেলে মেয়ে সবাই চাকরি পেয়ে গেছে রিজার্ভেশনের নামে, কিন্তু তাদের পাবলিক ভ্যালু হচ্ছে 0, একটা বড় 0। তার কারণ হচ্ছে তারা ইকোনমি জানেও না, তারা বোঝেও না। তাই আমি একটা প্রশ্ন আপনাদের সবাইকে করি, ভারতবর্ষের ইকোনমি কোথা থেকে শুরু হয়, মানে ভারতবর্ষের পলিটিক্সটা কোথা থেকে শুরু হয়?
আপনার কি মনে হয় কিডন্যাপিংটা আমাদের এই যে ইলেকশনটা হলো তাতে অ্যাড্রেস করা উচিত ছিল? কেউ করেনি। আমাদের দেশে অর্গান ট্রেড, আপনার কি মনে হয় এই ইলেকশনে অ্যাড্রেস করা উচিত ছিল? কেউ করেনি। আমাদের দেশে 80 কোটি বেকারকে গভর্নমেন্টই বলছে খাওয়াবো, তাহলে তাকে রিচ কী করে করা যায়? 2টো নোবেল প্রাইজ উইনার আছেন, তার সঙ্গে হাজারো হাজারো ইকোনমিক্স টিচার আছেন, লক্ষ লক্ষ ইকোনমিক্সের স্টুডেন্টরা আছেন, তাদের এখন অবস্থান কি? সেটাও হচ্ছে একটা বড় শূন্য। আমাদের দেশে যে অ্যাসোসিয়েশনসগুলো রয়েছে, ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে টিচার অ্যাসোসিয়েশন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাসোসিয়েশন, পার্টি, পলিটিক্যাল পার্টি অ্যাসোসিয়েশন, যারা পার্টি অফিসেস খুলে বসেছেন, তাদের অ্যাকচুয়াল কাজটা কি? সেই শূন্যকে তৈরি করা। ভারতবর্ষ লাকিলি শূন্যই আবিষ্কার করেছিল, তাই দেখবেন 1 কোটি মানুষ যৌথ প্রকারে তারা শূন্য আবিষ্কার করেন। শুধু শূন্য আবিষ্কার করেন না, দেশটাকে মাইনাসে নিয়ে যান। এবার বলবেন দেশটাকে মাইনাসে কি করে নিয়ে যান? তারা তো কিছু তৈরি করলেন না। আপনি ভাবুন 3 লাখ মানুষ তাদের বাড়ি থেকে বেরিয়ে হাওড়া স্টেশনে একত্র হবেন, সেখান থেকে হেঁটে হেঁটে নবান্ন যাবেন, নবান্ন থেকে হেঁটে হেঁটে ফিরে বাড়ি চলে যাবেন। তো এই 3 লাখ মানুষ বাড়ি থেকে বেরিয়ে নবান্ন যাওয়ার জন্য তাদের নিজেদের পেছনে 100 টাকা খরচা করবেন। আমি ধরে নিচ্ছি সিপিএম তাদের পেছনে খরচা করবে না। তাহলে এই 3 লাখ মানুষ যারা প্রতি মাসে, প্রায় প্রতি মাসে এখন হয়ে গেছে নবান্ন অবধি হাঁটা একটা পার্মানেন্ট শিডিউলের ভেতরে পড়ে গেছে তাদের, এই যে হেঁটে টাকাটা নষ্ট করছেন, এই টাকা দিয়ে তারা কি করতে পারতেন? আজকের ইন্ডিয়ান পলিটিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অক্সিজেন। হ্যাঁ, আমি যে গাছের আগে দাঁড়িয়ে আপনাদেরকে প্রেজেন্টেশন করছি, এই O2 অ্যান্ড CO2 যেটা ছাড়ছেন, যেটা নিচ্ছেন, এই নেওয়ার জন্যে মানুষ মারা যাচ্ছে। করোনা আসবে, করোনা চলে যাবে, এরপরেও আরও বিভৎস রোগ আসবে, চলে যাবে। 80% লোককে তারা এফেক্ট করতে পারবে না, এই 20% এফেক্ট করবে, এবং তাদের জন্যে গভর্নমেন্ট হিমশিম খাচ্ছে না। তারা জানতো তারা কিছু করবে না, তারা পলিটিক্সটা করছিল। কোন পলিটিক্স? যাতে আপনি ভোটটা দেন তাদেরকে। এবার ভাবুন, আপনি এমন একজনকে ভোট দিয়েছেন যে অক্সিজেন সিলিন্ডারকে কন্ট্রোল করতে পারে না, ম্যানেজ করতে পারে না। আজকে চায়না, পাকিস্তান অবধি বলছে আমরা তোমাদের পাশে দাঁড়াতে রাজি আছি। তার কারণ হচ্ছে যুদ্ধটাও সিডো, মানে যুদ্ধ খেলা যেটা আমরা বাচ্চা বয়সে করতাম, দেখতেন তার পরক্ষণই বন্ধুরা মিলে গেল, তার আগেই একটুখানি ফাইট হয়ে গেল। গভর্নমেন্টও সেইভাবে চলছে। এবার গভর্নমেন্টের লোকেরা, কর্পোরেটের লোকেরা জানে আপনাকে কিভাবে শোষণ করবে। কিন্তু দুঃখের কথা হচ্ছে, আপনি যিনি স্কুল টিচার, যিনি ইঞ্জিনিয়ার, যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যিনি ডক্টর, যারা এনজিও করেন, এখন অবধি কেউ ইকোনমিকে রিফর্ম করার জন্য উঠে দাঁড়াননি। ঝর্ণা মুখার্জি, রুমি লাহিড়ী, মিতা শিকদার ও প্রদীপ দাস ফ্রম রামপুর হাট, তার সঙ্গে শ্যামল ধর, সৌভিক কিছুটা হলেও কাজ করছে। নিউজ পেপার ব্যাংক যারা খুলেছেন তারা কিছু কাজ করছেন। দেবাশিস চক্রবর্তী আমাকে বলেই গেলেন 100টা ব্যাংক খুলে দেব, কিন্তু তিনি ইন্টারভিউ নিচ্ছেন একজন পলিটিক্যাল পার্সনের, যে পলিটিক্যাল পার্সন সে নিজেও জানে সে নিজে কিছু করতে পারবে না। ডিএফআই করা একটা ছেলে বিজেপির সাপোর্টে ইলেকশনে দাঁড়াচ্ছে, তাকে নিয়ে ইন্টারভিউ করে দেশের কী লাভ হবে আমার জানা নেই। অজয় পাল বলছেন, নরেশদা আমরা আপনার সঙ্গে বসবো। এই যে আমাদের দেশে গরিবি একটা খেলা আছে, যে আমি দিনদুঃখী, সারা জীবন দিনদুঃখী, আমাকে একটু দেখো, এই কনসেপ্ট থেকে যদি আমরা বেরিয়ে যেতে পারি, তাহলে মিতা শিকদারের মতন 1 লাখ মায়েরা যারা কর্পোরেটে চাকরি করেন, যারা নর্মাল কোর্সে চাকরি করেন, গভর্নমেন্টরতও চাকরি করতে পারেন, পুলিশের যে স্ত্রীরা, মেয়েরা, মায়েরা, তারা যদি মনে করেন, তাহলে তারা বাড়িতে যদি এরকম নিউজ পেপার ব্যাংক খোলেন, অনেকে অনলাইনে টাকা পাঠাতে পারবে, তাহলে তারা পেনশন দিতে পারবেন। এবার 1 লাখ মায়েরা যদি 10 জন করেও পেনশন দিতে পারেন, তাহলে ভাবুন দেশের কত বড় প্রবলেমকে আপনারা অ্যাড্রেস করতে পারবেন। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমি নিয়ে কথা বললাম, ছোট প্রকল্প আপনারা ভিডিও করে পাঠালেন, যেমন মিতা আমাকে পাঠালো, তাহলে এইভাবে সাধারণ মানুষেরা একটা অসাধারণ দেশ গড়তে পারবে। পূজাটাও কিন্তু একটা মুভমেন্ট। আপনি ভাবুন, একটা মাস পুজো হয়, 11 মাস আপনারা কি করেন? সময় নষ্ট। সেই মাসে, পুরো মাসে একটা দিন যদি 3 ঘন্টা ঠিক করে দিতে পারতেন, তাহলেই ভারতের ইকোনমি চেঞ্জ হয়ে যায়। সে মোদি এসে যতই ইচ্ছে ডোবাক, রাহুল এসে যত ইচ্ছে ডোবানোর চেষ্টা করুক, পারবে না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা পাড়া থেকে যদি কোটি টাকা জেনারেট হয় এবং সেই কোটি টাকা মানুষেরাই ইনভেস্টমেন্ট করেন,
তাদেরই ইকুইটি শেয়ার ক্যাপিটাল তৈরি করে, তাহলে ভারতবর্ষের না পুরো পৃথিবীতে এই মুভমেন্টটা হয়ে যাবে। এবার ভারত গরিব কেন? তার কারণ হচ্ছে আপনারা ঠিক করেছেন সারা জীবন এটাই বলে যাবেন 3% লোকের হাতে 97% সম্পদ রয়েছে, আর আমরা দিনদুখী, আমাদের কেউ শোষণ করছে। কেউ শোষণ করছে না। আমি নিজে ওয়েলিংটন জুট মিলের ইন্টারভিউ করেছি, তার নেতাকে, একজনকেই, দেবাশিস দত্তকে। তারা শুরুও করতে চাইছেন না এমন কোনো মুভমেন্ট যেখান থেকে কোনো চেঞ্জ আসবে। তারা অসহায় অবস্থায় বাড়িতে বসে আছেন। তারা প্রচুর শিক্ষিত, আমাদের ইউনিয়ন নেতারা প্রচুর শিক্ষিত, কিন্তু তারা জানেনই না ইকোনমি কি। 120% তাদের শ্রমিকরা ইন্টারেস্ট দিচ্ছে, সেটাকে কি করে চেঞ্জ করব। আমি প্রফুল্ল চক্রবর্তীকেও ইন্টারভিউ করে দেখেছি, তিনি রাজিই না কোনো কাজ করতে, শুধু বসে জ্ঞানের কথা বলে যাওয়া এবং মানুষ মরছে, মরতে থাকুক। যেভাবে গভর্নমেন্ট বিহেভ করে ঠিক সেইভাবে ইউনিয়ন নেতারা বিহেভ করে, সেইভাবে এবিটিএ বিহেভ করে, সেইভাবে সব অ্যাসোসিয়েশনরা বিহেভ করে। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে ব্যবসায়ী সমিতি, এটা হচ্ছে কোলোসাল ওয়েস্ট। চেম্বার অফ কমার্স অফ হুগলি, চেম্বার অফ কমার্স অফ চন্দননগর, শ্রীরামপুর, এইভাবে হাজারো 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 বিজনেসম্যানরা যারা ছোট ছোট দোকান চালাচ্ছেন, বড় বড় দোকান চালাচ্ছেন, তারা হচ্ছে ন্যাশনাল ওয়েস্ট। তারা নিজেদেরকে কোনো রকমভাবে দেশ গড়ার কারিগর হিসেবে ধরতেও পারলেন না, ভাবতেও পারলেন না। তারা যা ফিস দিচ্ছেন, বছরে একবার পিকনিক করা, মানে সেই ক্লাব কনসেপ্টে পিকনিক করা, কিছু কিছু মানুষের হাতে কাপড় চোপড় ধরিয়ে দেওয়ার, কখনো কখনো ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা, এর বাইরে তারা ভাবতেই পারলেন না যারা তারা দেশ গড়তে পারতেন। এই অসহায় সময় থেকে বেরোনোর জন্য আপনাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। অবশ্যই আমাদেরকে ডাকবেন, কারণ আমরা আপনাদের সঙ্গে এগ্রিমেন্ট করে কাজ করব। ইউনাইটেড ফাইন্যান্সিয়াল সোসাইটি অফ ইন্ডিয়া তারা চেষ্টা করছে এই আইডিয়াটাকে প্রমোট করার জন্যে। যেহেতু কাজটা শক্ত, কারণ ভারতবর্ষের মানুষেরা শূন্যে বিশ্বাসী এবং অকাজে বেশি বিশ্বাসী, সেজন্য তারা পারবে না। তাই আমরা 100-200টা সংগঠনের দিকে তাকিয়ে আছি যারা এটাকে মডেল করে সেট করে ভারতবর্ষকে পথ দেখাবে, তবেই এই দেশে চেঞ্জ আসবে। কোটি কোটি লোকের দিকে আমরা তাকিয়ে নেই। আমি শুধু তাদেরকে ধন্যবাদ দেব যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং তারা মনে করেন যে তারা কাজটা করবেন। কালকে দিব্যেন্দুদাকে আমি বললাম যে আপনি এত কিছু গভর্নমেন্টের অ্যাগেনস্টে লিখছেন, মানুষের অ্যাগেনস্টে লিখছেন, তা নিজে কেন ঘুরে দাঁড়াচ্ছেন না? তো তিনি আমাকে শর্ত দিলেন যে নরেশদা, প্রতি মাসে আপনাকে একবার করে আসতে হবে। কেন আসতে হবে? যদি আপনারা ভিডিও দেখে বুঝে যান, তাহলে তো একবার গেলেই কাজটা, বুঝে গেলেই তো কাজটা করতে পারবেন। সূর্য কি বলে রোজ ওঠার সময়, হ্যাঁ আমি কী করে উঠছি তোমরা রোজ সকালবেলা উঠে দেখো? যদি আপনি মনে করেন বা আপনি দেশটাকে ভালোবাসেন বা নিজের সন্তানকে ভালোবাসেন, তাকে একটা সুদূর ভবিষ্যৎ দিতে চান, তাহলে ভাবুন আপনি কি কি করতে পারবেন। আর একটা কথা বলি, ব্যাংক কর্মীরা কীভাবে ওয়েস্ট তৈরি করেন হলিডে হোমের নামে, এবং হোটেলিয়াররা কীভাবে ওয়েস্ট তৈরি করে লিজ নেওয়ার নামে। হলিডে হোম যারা করেন তারাও লিজ নেন, হোটেল ইন্ডাস্ট্রি যারা করেন, এই বাংলা থেকে যারা গ্যাংটক, দার্জিলিংয়ে গেছেন বিজনেস করার জন্য, তারা লিজ নিচ্ছেন। যদি একটা হোটেলিয়ার অ্যাসোসিয়েশন এমন হতো যে আমি লিজের টাকা আমি একে দেব, আমাদের অ্যাসোসিয়েশনকে দেবো, আমি 20 লাখ টাকা গ্যাংটকে হোটেল লিজে না নিয়ে আমি অ্যাসোসিয়েশনকে দেবো, এই অ্যাসোসিয়েশন এই হোটেলটাকে কিনে নেবে, এবং যে মালিক আছে, যেহেতু গ্যাংটকে জমি কেনা যাবে না, হোটেল কেনা যাবে না, তার সঙ্গে এগ্রিমেন্টটা হবে সারা জীবন আমি তোমাকে এই টাকাটা দেবো, কিন্তু তুমি জীবনে আমার থেকে এই হোটেলটা নিতে পারবে না। ভাবুন একটা এগ্রিমেন্ট, আমি আপনার থেকে জিনিসটা কিনছি না, আমি আপনার প্রপার্টি রাইটটা কিনলাম, জিনিসটা আপনারই থাকলো, আপনি সারা জীবন তার জন্য এই ইনকামটা করবেন। তাহলে লকডাউনের সময় যখন আপনাদের টাকা দেওয়ার ছিল না, কেউ বুকিং করেননি, তখন আপনি ওনাকেও টাকা দিতেন না। বা ধরে নেওয়া যাক 20 লাখ টাকা করে এক একজন যদি হোটেলিয়ার অ্যাসোসিয়েশনে ইনভেস্ট করতো, 20% তারা ভবিষ্যতের জন্য জন্মিয়ে রাখতো এবং 80% তারা ইনভেস্ট করতে থাকতো, এবং যে ইনভেস্টমেন্টটা করছে সেখান থেকে তারা 5% তাদের ফান্ডে সারা জীবন ধরে যদি ফেরত নিত, তাহলে হোটেলের ইন্ডাস্ট্রি যেটা, সেটা কোটি কোটি টাকার মানুষেরকে এমপ্লয়মেন্ট দিতে পারত। আমি জানি ভারতের মানুষেরা নতুন করে ভাবতে শেখে না, তারা পুরনো জিনিসকে আঁকড়ে মরে যাওয়াটা বেশি পছন্দ করে। কিন্তু আপনাদের মধ্যে এমন কেউ যদি থাকেন যে ঘুরে দাঁড়াতে চান, একটু ভারতবর্ষকে পথ দেখাতে চান, নিজেকেও লিডার মনে করেন, অ্যাসোসিয়েশন তো করেন, তার সঙ্গে শুধু ওই মিটিং করে নিজেদেরকে ছড়িয়ে রেখেছেন, তারা যদি একটা হতে পারেন, তাহলে ভারতবর্ষ আবার এক হয়ে এগোতে পারবে। ধন্যবাদ।